বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম কোনো কিছু হয়েছে কিনা আমি এ পর্যন্ত দেখি নাই। এইবার ঈদে যে জিনিসটা শাকিব খানের সাথে ঘটছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিভিউ করাতে। আমি নাইম ইসলাম। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা বিশেষ করে সাকিবিয়ান আছেন, মানে শাকিব খানের ফ্যান যারা আছেন, তারা অবশ্যই এই ভিডিওটাকে খুব বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই আমি প্রিন্স সিনেমার রিভিউটা করে ফেলেছি। যারা এখনও দেখেন নাই তারা আগে রিভিউটা দেখেন, তারপর এই ভিডিওটা দেখতে বসেন। শুরুতেই আমি আমার বিষয়টা ক্লিয়ার করি, আমি সাকিবের কোনো প্রকার ওইরকম কোনো ফ্যান না। আমি মূলত একজন সিনেমা লাভার। সব ধরনের সিনেমাই আমার দেখা হয়, কিন্তু বাংলা সিনেমার প্রতি আমার আলাদাই একটা টান রয়েছে, যেহেতু আমি একজন বাংলাদেশি মানুষ। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই ঈদে অর্থাৎ 2026 সালের ঈদ উল ফিতরে শাকিব খানের যে একটা সিনেমা প্রিন্স, যেটা সিনেমা হলে আসছে, এই সিনেমাটা আমি দেখলাম দীর্ঘ অনেক বছর পরেই। শাকিব খানের একটা সিনেমা আমি সিনেমা হলে দেখলাম। তো আমি অনেক বেশি আশা নিয়ে সিনেমা হলে গেছিলাম, আশাহত হয়েছি এই সিনেমাটা দেখার পরে। সিনেমাটা আমার ভালো লাগেনি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার যে বেশি খারাপ লাগছে সেই জিনিসটাই আমি শেয়ার করব। এখন বর্তমান সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অ্যাসেট যদি আমরা কাউকে দেখি, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানকে ছাড়া বর্তমান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ঠিক সেভাবে আমরা কল্পনাই করতে পারি না। কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যে আমূল পরিবর্তন হয়েছে তার বেশিরভাগটাই, আমি বর্তমান সময়ের কথা বলছি, এসেছে শাকিব খানের হাত ধরে। যদিও তার পাশাপাশি বেশ কিছু হিরো সিয়াম আহমেদ এবং আফরান নিশোও ভালো কাজ করতেছেন, কিন্তু শাকিব খানের অবদানটা আমার মনে হয় সবচেয়ে বেশি বর্তমান সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। হয়তোবা এর পিছনে কোনো না কোনো ব্যক্তি আছে যারা শাকিব খানের এই সাকসেসটাকে পেছানোর জন্য কাজ করতেছে। তার চাইতে বড় কথা হচ্ছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম কোনো কিছু হয়েছে কিনা আমি এ পর্যন্ত দেখি নাই। এইবার ঈদে যে জিনিসটা শাকিব খানের সাথে ঘটছে, বিষয়টা কেমন আপনারা সবাই জানেন যে মোটামুটি ঈদের দিন শাকিব খানের সিনেমাগুলোতে প্রায় প্রত্যেকটা হল হাউসফুল থাকে এবং তার সমানেই সিনেমা হলে টিকিট পাওয়া যায় না। এবার বিষয়টা ঘটেছে তার উল্টো, কোনো মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সগুলোতে শাকিব খানের কোনো শোই ঈদের দিনে চলে নাই। তার পাশাপাশি যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের এই প্রিন্স সিনেমাটা মুক্তি পেয়েছিল, সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সার্ভার জটিলতার কারণে তাদের অনেকগুলো শো বাতিল করতে হয়েছে। বিশেষ করে সকাল 10টা থেকে যে শো শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হয়েছে বিকেল 4টার পরে বা সন্ধ্যার দিকে। এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার, যার সিনেমা কিনা যেটা শুরু হওয়ার কথা সকালে, সেটা চলতেছে বিকেলবেলা, এর পিছনে কারা আছে এবং এটা কি সত্যিই কোনো সার্ভার জটিলতা ছিল কিনা, সেটা মূলত এর সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গরা আছে তারাই বলতে পারবে। এবং এই সিনেমা সংশ্লিষ্ট বিশেষ করে ক্রিয়েটিভ ল্যান্ড, তার পাশাপাশি এই সিনেমার যে পরিচালক এবং প্রোডাকশন হাউসের যারা আছে, তার চাইতে বড় কথা এই সিনেমার যিনি ডিস্ট্রিবিউটর ছিলেন, আপনারা সবাই তাকে খুব ভালো করে চিনেন। নামটা আমার মনে হয় না বলার খুব দরকার আছে, যে তার চাপার মাধ্যমে বর্তমান সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে টিকে আছে, যে তাকে একজন বড় মানের পরিচালক হিসাবে পরিচয় দেয়। আমি আদৌ জানি না সে আসলেই কেমন একটা পরিচালক, যে চাপা মারা ছাড়া, শাকিব খানের কথা ছাড়া সে লাইমলাইটে আসতে পারে না। তো তাদের কারণেই কি এই সিনেমাটা এতগুলো শো বাতিল করা হয়েছে কিনা সেটা আসলেও আমি জানি না। এখন আমি যে হলটাতে এই সিনেমাটা দেখেছিলাম, সেই সিনেমা হলে হল মালিকের সাথে কথা বলে যতটুকু আমি জানতে পারছিলাম, এখানে সার্ভার জটিলতাকেও যদিও অনেক বড় করে দেখানো হয়েছে, কিন্তু তার চাইতে বড় সমস্যা ছিল এর সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। আমি অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি না, আমি প্রোডাকশন হাউস বা এর সাথে পরিচালনা পরিষদের যারা ছিলেন তাদের কথা বলছি। এই হল মালিকের কথা হচ্ছে যে তাদের কোনো ফল্টের কারণে এই সিনেমাটা সকালের শো বাতিল করতে হয়েছে এবং এটা সকালের শোটা বিকেল 4টার পরে গিয়ে সিনেমা হলে তারা চালাইতে পারছে। এবং বেশ কিছু সিনেমা হলে আমি যতটুকু জানতে পেরেছি হামলা হয়েছে, তার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশে শাকিব খানের ফ্যান বেস এতটাই বড় যে তারা শাকিব খান ছাড়া অন্য কিছু বোঝে না। যদি সিনেমা হলে একটা গার্বেজ টাইপের সিনেমাও
শাকিব খানের নাম বলে চালিয়ে দেওয়া হয়, সেটাও অনেক বড় একটা বিজনেস করবে। কিন্তু আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা আপনারা শাকিব খানের ফ্যান আছেন, আমার মতে আপনাদের উচিত এই সিনেমাটাকে বয়কট করা এবং এর মাধ্যমে শাকিব খানের নিজেরও একটা শিক্ষা নেওয়া উচিত। কেননা তিনি বর্তমান সময়ে যে সকল গল্প তিনি নির্বাচন করতেছেন এবং যে সকল পরিচালক এবং যে সকল প্রোডাকশন হাউজের সাথে তিনি কাজ করতেছেন, তারা আদৌ কতটুকু ক্যাপেবল বা তাদের গল্পের পিছনে নিজেদের কতটুকু এফোর্ট থাকে, এই বিষয়টাও চিন্তা করে শাকিব খানের কোনো সিনেমায় সাইন করা উচিত। শুধুমাত্র টাকা দেখে বা একজন মানুষের ফেস ভ্যালু দেখেই তার কোনো সিনেমা সাইন করা উচিত নয় বর্তমান সময়ে। কেননা তুফান যদিও খুব ভালো একটা সিনেমা ছিল, আমি সেরকম বলবো না, কিন্তু তুফানের যে মেকিং ছিল বা এর টেকনিক্যাল দিকগুলো বেশ ভালো ছিল এবং এর অ্যাকশন সিনগুলো মোটামুটি দেখার মতো ছিল, যেগুলো মানুষের মুখে চর্চা হয়েছে এবং মানুষ এই সিনেমাটাকে বাহবা দিয়েছে। মূলত তুফানের মাধ্যমেই বাংলা ইন্ডাস্ট্রিতে একটা পরিবর্তনের হাওয়া লেগেছিল। তার পরবর্তীতে শাকিব খানের যে সিনেমা আসছে বরবাদ, তাণ্ডব, সেগুলো ব্লকবাস্টার ছিল এবং এগুলো দর্শক জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে যে এর মেকিং প্লাস এই সিনেমাগুলোর গল্প। এবং 2026 সালে এসে শাকিব খানের এমন একটা সিনেমা রিলিজ দেওয়া হয়েছে যেটা আমার মনে হয় কোনো দর্শকই শাকিব খানের ডাই হার্ড ফ্যান ব্যতীত এটাকে পছন্দ করবে না। কেননা এই সিনেমার ঠিক গল্পটাও সেভাবে লেখা হয়নি। এই সিনেমাতে শুধুমাত্র শাকিব খানের অভিনয় ছাড়া অন্য কোনো কিছুই সেভাবে তারা এস্টাবলিশ করতে পারেনি। আমি একজন দর্শক হিসাবে সিনেমার সাথে যে কানেক্ট করব, নিজেকে এই কানেক্টটাই সিনেমার সাথে আমি করতে পারিনি। এবং যে নায়িকা নেওয়া হয়েছে জ্যোতির্ময় কুণ্ডু, কলকাতা থেকে তাকে আনা হয়েছে। একটাবার আপনারা চিন্তা করেন, বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের মতো একজন অভিনেতার পাশে আপনি এমন একজন অভিনেত্রীকে দাঁড় করাইতেছেন যাকে কিনা মানুষ সেভাবে চেনেই না। এবং আমি সিনেমা হলে এরকমও শুনতে পাইছি যে এখানে এই নায়িকার পরিবর্তে অন্য কাউকে যদি দেওয়া যেত তাহলে হয়তো এটা আরও বেশি বেটার হতো। যদিও জ্যোতির্ময় কুণ্ডু খুব বেশি খারাপ অভিনয় করছে আমি সেটা বলবো না, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখা উচিত যে আপনি শাকিব খানের বিপরীতে অভিনয় করতেছেন। আপনি হয়তোবা তার লেভেলে যেতে পারবেন না, কিন্তু আপনার সেই সমপরিমাণ চেষ্টাটা করতে হবে বা সেই রকম একজন অভিনেত্রীকে তার পাশে দাঁড় করাতে হবে। মেকার্সরা কি বুঝে তাকে এখানে কাস্ট করছে সেটা মেকার্সরা জানে। যদিও তাকে দেখতে খারাপ লাগছে বা তার অভিনয় বেশি খারাপ হয়েছে আমি সেটা বলতেছি না, কিন্তু শাকিব খানের লেভেল চিন্তা করলে আমার কাছে তার অভিনয়টা ঠিক সেরকম যায় নাই। এবং তার পাশাপাশি তাসনিয়া ফারিনকে নেওয়া হয়েছিল। তাসনিয়া ফারিন ঠিক সেরকম স্ক্রিন টাইমই পায় নাই, হুট করে সেই স্ক্রিনে আসছে এবং হুট করে চলে গেছে, বিষয়টা এরকমই। এবং তাদের মধ্যে যে একটা রসায়ন, সেই জিনিসটা ঠিক সেভাবে বিল্ড আপই করা হয়নি। শাকিব খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে আমার মনে হয় না কোনো মানুষ সেভাবে কানেক্ট করতে পারছে। এবং সেন্সর বোর্ড থেকে এই সিনেমাটাকে দেওয়া হয়েছে এ সার্টিফিকেট। এখন যারা সার্টিফিকেশন দেয় বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে, তারা মোটামুটি কী পরিমাণ সবজি খেয়ে তারা সার্টিফিকেশন দিতে বসে শুধুমাত্র তারাই জানে। কেন বলছি, এ সার্টিফাইড একটা সিনেমার মধ্যে টুকটাক গালি থাকতে পারে, ভায়োলেন্স থাকতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু এখানে যে গালিগুলো ছিল সেগুলোকে বেশিরভাগ জায়গাতেই মিউট করে দেওয়া হয়েছে। এবং মানুষের মুখে আমি শুনতেছিলাম যে গালিটা একটা এ সার্টিফাইড সিনেমাতে এরকমভাবে মিউট করে দেওয়া উচিত হয় নাই। তার পাশাপাশি এই সিনেমাতে যতগুলো ফাইট সিন দেখানো হয়েছে, প্রত্যেকটা ফাইট সিনই মূলত গান ফাইট বা মেশিন গান চালানো, এই সমস্ত জিনিস দেখানো হয়েছে। হ্যান্ড টু হ্যান্ড কোনো কমেডি এই পুরো ছবির মধ্যে নাই। আপনি একটা সিনেমা নির্মাণ করতেছেন যে সিনেমা পুরোটাই জাস্ট গান ফাইটের মাধ্যমে চলে যাচ্ছে, এবং এটা কোনো ওয়ার সিনেমা না। ওয়ার সিনেমা হলে পুরো সিনেমাটা যদি গান ফাইটের মাধ্যমেও শেষ করা হতো তাহলে আমি এই জিনিসটা নিজেকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু ভাই এটা একটা বাংলা কমার্শিয়াল সিনেমা। শুধুমাত্র শেষের যে একটা পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে, সেই জিনিসটা ছাড়া আর কোনো জিনিসকেই আমি সেভাবে প্রাধান্য দিতে পারতেছি না। যদিও পোস্ট ক্রেডিট সিনটাতে শাকিব খানকে দেখতে বেশ ভালো লাগতেছে এবং তার যে মাস অ্যাপিয়ারেন্স সেটা বেশ প্রশংসার যোগ্য, কিন্তু পুরো সিনেমাতে এরকম কোনো কিছুই ছিল না। আমি অবশ্যই শাকিব খানের ফ্যানদের কাছে একটা জিনিস অনুরোধ করতে চাই, কেননা আপনাদের কারণেই শাকিব খান হইতে পারছে। আপনারা দয়া করে এরকম একটা আওয়াজ তুলুন যাতে শাকিব খান এরকম কোনো পরিচালকের সাথে আর নেক্সট কোনো
সিনেমাই করতে না পারে বা সে সিনেমা করতে আগ্রহী প্রকাশ না করে, এবং সে যাতে এরকম গল্প সিলেক্ট করে যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। শুধুমাত্রই স্টারডমের কারণে বা নিজের অভিনয়ের দক্ষতার কারণেই যে মানুষ টিকতে পারবে না, এই জিনিসটা এখন মানুষ সবাই বুঝে। যদি বিষয়টা এরকম হতো যে স্টারডমের কারণে সিনেমাগুলো খুব বেশি জনপ্রিয়তা পাইতো, তাহলে আফরান নিশো এবং সিয়াম আহমেদ উঠে আসতো না, তাদের সিনেমা মানুষ দেখতো না। এবং এই প্রিন্স সিনেমাটা শাকিব খানের, যেটা শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার সিনেমাকে নিয়ে মানুষ এত সমালোচনা করতো না। আমি জানি আপনারা অনেকেই শুনতেছেন যে এই সিনেমার অনেক বেশি পজিটিভ রিভিউ আসছে, বিশেষ করে হল রিভিউগুলো, যেগুলো আমার মনে হয় বেশিরভাগই হয়েছে শাকিব খানের ফ্যান বেস রিভিউ। মূলত যারা সিনেমাকে ভালোবাসে বা যারা সিনেমা একটু বুঝে, আমি শাকিব খানদের ফ্যান সারা বলতেছি, তারা আমার মনে হয় না এই সিনেমাকে ভালো বলবে। কেননা এই সিনেমাকে ভিএফএক্সে অনেক বেশি গড়বড় আছে, এবং তার পাশাপাশি এই সিনেমার অনেকগুলো দৃশ্য গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে, এবং একটা গান, মূলত এই সিনেমার যে টাইটেল ট্র্যাক, সেটা পুরোটাই গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়েছে। সেটা দেখতে এতটাই বাজে লাগে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কথা বলতে থাকলে আমার কথা বের হইতেই থাকবে। আমার এতটাই আক্ষেপ রয়েছে এই নির্মাতাদের উপর যে আমি এই জিনিসটা ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যাতে এই সমস্ত নির্মাতা যারা আছে তারা পরবর্তী কোনো সিনেমা নির্মাণ করার আগে অবশ্যই 10 বার চিন্তা করে, এবং একটা সিনেমা নির্মাণ করার আগে অন্তত ন্যূনতম যতটুকু রিসার্চ করা প্রয়োজন তারা যেন সেই পরিমাণ রিসার্চ করে, এবং অবশ্যই তারা এই জিনিসটা মাথায় রাখে যে তারা কার সাথে সিনেমাটা বানাচ্ছে। আমি শুরুতেই বলছিলাম যে আমি শাকিব খানের ফ্যান না, কিন্তু বর্তমানে শাকিব খানের কাজগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল যে আমি এই সিনেমাটা হলে গিয়ে দেখছি। এবং আমি জানি না আমার ভাগ্যই খারাপ নাকি শাকিব খান টাকার জন্য এই কাজটা করছে, যে এরকম একটা সিনেমাতে তাকে সাইন করতে হয়েছে। তো এই সিনেমাটাকে যদি আর একটু স্পেস দিত, বা এই সিনেমাটাকে এই ঈদে রিলিজ না করে যদি আর কিছুদিন পরে রিলিজ করতো, যে এই সিনেমাতে যতটুকু টেকনিক্যাল প্রবলেম রয়েছে বা গল্পে যতটুকু সমস্যা রয়েছে সেই জিনিসটাকে কিছুটা গুছিয়ে আরও একটু সময় রিলিজ করতো, তাহলে হয়তোবা এটা বেটার ফলাফল করতে পারত। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা অন্তত নিজেদের জায়গা থেকে এতটুকু আওয়াজ তুলুন, যাতে পরবর্তীতে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা না হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।